যে একই দাবিতে এই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এরকম অনেকগুলো ইসলামী দল তারা কর্মসূচি ঘোষণা করলো এবং একই তারিখে। এখানে দুইটা প্রশ্ন, যে আপনারা এই একই দাবিতে যখন একই তারিখে যখন কর্মসূচি ঘোষণা করেন, তাহলে কি এটা একটা যুগপৎ আন্দোলন, কিংবা এটা কি নির্বাচনের আগে একটা জোট? আর যদি সেটাই হয়, তাহলে আলাদা আলাদা করার আসলে মানেটা কি? জি, ধন্যবাদ। আসলে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি, আর আমরা এটা বোঝাপড়ার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে করেছি। কারণ আপনারা দেখেছেন যে এখনো পর্যন্ত 60টা দল, আজকেও কর্মসূচি দিবে 3টা দল, 60টা দলেরই কর্মসূচি ঘোষণা করেছে। এর বাইরে আরও অনেকে আছে, আমরা আরও অনেকের সাথে কথাবার্তা বলছি। এখন আমরা যদি একই মঞ্চ থেকে একই সাথে কর্মসূচি দিতাম, তাহলে অনেকেই হয়তো দেখা যেত যে দূরে থাকতো, এরা হয়তো এটাকে ভালোভাবে নিত না। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের সবাইকে অ্যাকোমোডেট করার জন্য ধীরে ধীরে সবাই আমরা যাতে কাছাকাছি আসতে পারি। তারপরে যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের সময় আসবে, আমরা সবাই একই মঞ্চ থেকে কর্মসূচি দেব। পিআর আপনাদের আলোচনার দাবি আছে, শুরুতে আছে জুলাই সনদ বাস্তবায়ন। এই যে আলোচনার টেবিল, ঐক্যমত্য কমিশন থেকে আপনারা রাস্তায় নেমে গেলেন, এর আসলে যৌক্তিকতা? না না, ঐক্যমত্য কমিশন থেকে রাস্তায় নেমে গেছি, আমরা তো ঐক্যমত্য কমিশনে এখনো পর্যন্ত আলোচনায় আছি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ঐক্যমত্য কমিশনের বর্ধিত সময়েরও শেষ ছিল হলো গতকালকে, মানে 15 তারিখ ছিল সময় বৃদ্ধি করার পরে শেষ সময়। তখনও পর্যন্ত জুলাই সনদ, কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারল না ঐক্যমত্য কমিশন। এবং আরেকটা ব্যাপার হলো যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, তাই না, এটার ইমপ্লিমেন্ট পদ্ধতি নিয়েও কিন্তু একমতে পৌঁছা গেল না। তো এখন এত আলোচনা করে এই 13 মাস পর্যন্ত সংস্কারের বিষয়গুলো বিভিন্নভাবে আলোচনা করে সরকার যেটা অঙ্গীকার করেছিল যে 3টা মৌলিক অঙ্গীকারের মধ্যে একটা ছিল সংস্কার হবে, সেই সংস্কারের জন্যই তো এই জুলাই সনদ। তো সেটা মাঝপথে রেখে আমরা নির্বাচনের দিকে চলে যাব, এটা তো হয় না। এটা তো একটা সুরাহা হতে হবে, তাই না? কিন্তু দেখলাম আমরা 13 মাস পরেও এটা কোনো সুরাহা হলো না। তারপরে একটা সমঝোতায়, যতটুকুই আমরা সমঝোতায় পৌঁছলাম, এটার তো একটা আইনি ভিত্তি লাগবে, এটা তো কার্যকর হতে হবে। এখন বলা হলো যে এটা যারা ক্ষমতায় যাবে গিয়ে তারা পরে 2 বছর মধ্যে এটা বাস্তবায়ন করবে। এটা যাদের দাবি, যারা এই দাবি করছে, এদেরটাই দেখছি আমরা প্রাধান্য দিয়ে এই সনদটাকে ডিলে করা হচ্ছে এবং এটাকে অকার্যকর করা হচ্ছে। কারণ আমরা কি দেখছি, যারা বলছে যে ক্ষমতায় যারা যাবে তারা পরবর্তী 2 বছরে বাস্তবায়ন করবে, তাদের বড় বড় নেতারা বলছে যে কিসের সংস্কার, কিসের কি, আমরা এই সংস্কারের এই সমস্ত কাগজপত্র ছুঁড়ে ফেলে দিব। এদের রিলায়েবল নেতারা এসব বলছে, সিনিয়র নেতারা এসব বলছে। তো এদের উপর নির্ভর করে আমরা মানে এই এত গুরুত্বপূর্ণ একটা দলিল, যেটা 30টা রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার পর যেখানে একমতে পৌঁছলো, সেটা এইভাবে অকার্যকর হোক, এটা আমরা এইভাবে আমরা মেনে নেব? এটা হয়? এই জনপ্রত্যাশা জবাই হোক, এটা তো আমরা চাই না। আমরা চাই যে কারণে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, 2024-এর অভ্যুত্থানটা যে কারণে হয়েছে, এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা আমরা বিফলে যেতে দেব না। মানুষ সংস্কার চায়, রাষ্ট্র সংস্কার চায়, নতুন ধারার রাজনীতি চায় এবং এখানে সুশাসন চায়, জবাবদিহিতা চায়। তো সেটার জন্যই কিন্তু জুলাই সনদটা। এখন এই জুলাই সনদটার ভবিষ্যৎটা আমরা দেখছি অনিশ্চিত। এখন আমাদেরকে বাধ্য করা হয়েছে এই রাজপথের আন্দোলন দিয়ে। আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা তো কর্মসূচি দেওয়ার জন্য আমরা আসলে ওইভাবে এগ্রি ছিলাম না। কিন্তু এই পর্যন্ত কি হলো, আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে তেমন কোনো মৌলিক সংস্কারের জন্য আসলে যে বড় দল, আমি স্পষ্টভাবে বলতে চাই বিএনপি, সব জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফেসিবাদ উৎপাদনের যেই জায়গাগুলো আছে সবগুলো তারা রেখে দিতে চাচ্ছে। এখানে সংস্কার কমিশন থেকে, এখানে ঐক্যমত্য কমিশন থেকে একটা বিষয়ে জোর দেওয়া হয়েছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি হবে আলাদা, সেটা তারা রাজি না। এবং একই ব্যক্তি দলীয় প্রধান থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাও তারা মানতে রাজি না।
তারপরে তারা তো পিয়ার নিম্ন কক্ষে পিয়ার আলোচনায় আনতে রাজি না, উচ্চ কক্ষে অধিকাংশ 25টা দল একমত হয়েছে পিয়ার পদ্ধতিতে হবে, সেটাও তারা রাজি না। তাহলে আসলে কেন জুলাই অভ্যুত্থানটা কেন হলো? শুধু একটা নির্বাচনের জন্য, যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার হাত বদলের জন্য? আবার সেই স্বৈরাচার আসবে, ফেসিবাদ আসবে, আবার দুঃশাসন দুর্নীতির মহোৎসব হবে, এই জন্যে আমরা সব কিছু ছেড়ে দিব? এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো না? এই রাষ্ট্র গঠনের, রাষ্ট্র মেরামতের এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমরা আগামী 100 বছরও আমাদের রাষ্ট্র সঠিক পথে আসবে না। এখন তো বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হচ্ছে, তাতে বলা হচ্ছে যে ইসলামী যে শক্তি, এই যে তারাও ক্ষমতা যেতে পারে। তাহলে এটা কেন মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা এটা করবে না? না, আপনি বলছেন ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারে। আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্যেই আমরা রাজনীতি করি, তাই না? হ্যাঁ, মানে জনকল্যাণে আমরা রাজনীতি করি, আবার সেই জনকল্যাণটা করতে হলে ক্ষমতায় যেতে হবে। আমরা দেখছি অতীতে যারা ক্ষমতায় গেছে তারা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই, জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই, তারা নিজেরা নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে নাই। তারা যে সংবিধানের কথা বলে সেই সংবিধান অনুযায়ী তারা নিজেরা চলতে পারে নাই। জনগণ তাদেরকে বারবার দেখেছে। এখন জনগণ এখন তাদেরকে কেন ভোট দিবে? তাদের মধ্যে কি পরিবর্তনটা এসেছে? তারা কি তাদের চরিত্র পরিবর্তন করেছে? তারা অতীতে যে অপকর্ম করেছে এ থেকে বেরিয়ে আসতে পেরেছে? তারা কি করবে এখন মানুষ দেখছে না? তো কেন মানুষ তাদেরকে বেছে নেবে? তাদের দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ তাদেরকে কেন সমর্থন করবে, কেন ভোট দিবে? এর তো কোনো লজিক নাই। এই জন্যে আপনি যেটা বলেছেন যে আপনারা ক্ষমতায় যেতে পারেন, তা আমরা তো ক্ষমতায় যাব সামনে। এই জন্যই তো জনগণ প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি। তাহলে পরে একটা সংসদ তো এগুলো রেটিফাই করার জন্য সব থেকে ভালো উপায় রাজনীতিক হিসেবে, সেটা আপনারা জানেন। তাহলে আপনারা গিয়ে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন, বিএনপি যেটা বলছে যে সংসদে হবে, এটা অযৌক্তিক হয় কি? না না, তাহলে তো এখানে শুধু রাজনৈতিক দল তো শুধু আমরা না, এখানে 30টা রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মত পথের রাজনৈতিক দল আছে, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবই আছে, তাই না? এখানে সবার প্রতি সম্মান রেখেই আমরা কথা বলছি। আমরা শুধু আমাদের চিন্তার আলোকে বলবো না। এখানে যদি আপনি এই সনদের এখন আইনি ভিত্তি না দেন, এটা বাস্তবায়ন না করেন, তাহলে তো এই সকল রাজনৈতিক দলগুলোকে অসম্মান করা হলো এবং জনগণকেও অসম্মান করা হলো, যারা সংস্কার চেয়েছে। এবং এই সরকার তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হলো। আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ব্যর্থ হতে দিতে পারি না, জনগণের প্রত্যাশাকে আমরা গলা টিপে হত্যা করতে পারি না, আমরা এই রাজনৈতিক দলগুলোকে অসম্মান করতে পারি না, তাই না? আমরা ক্ষমতায় গিয়ে কী করবো না করবো এটা পরের বিষয়, এটা ভবিষ্যৎ বলবে। অথবা কে ক্ষমতায় যাবে এটা নিশ্চিত কেউ বলতে পারে না। আমাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা, যে আমরা এই যেখানে বিকল্প শক্তি হিসাবে যাতে আমরা ক্ষমতায় যেতে পারি, কিন্তু অন্য কেউও যেতে পারে, পসিবিলিটি আছে। এখন আমরা আগের থেকে যদি নিশ্চিত করে দিই উমুকে ক্ষমতায় যাবে, তাদের নির্বাচনের প্রয়োজন নাই, তো তাদের সিলেকশন হবে। ইলেকশন মানে কি? পসিবিলিটি থাকবে সকলেরই, যারা ক্যান্ডিডেট থাকবে সকলেরই, যে সমস্ত দলগুলো অংশ নিবে সকলেরই যাতে সম্ভাবনা থাকে, কেন তো ভোট হবে না। তো যদি জনগণের কাছে এই ধারণা দিয়ে দেওয়া হয় উমুকে ক্ষমতায় যাবে, তাহলে তো অন্যদেরকে মানুষ ভোট দিবে কেন? মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে, মানুষ পরাজিতদের পক্ষে থাকতে চায় না, এটা স্বাভাবিক। এই জন্যই কিন্তু আমাদের আরেকটা মৌলিক দাবি হলো যে লেভেল প্লেয়িং ফিল্ড। এই যে মনস্তত্ত্বটা তৈরি করা হয়েছে যে উমুকই ক্ষমতায় যাবে, এটা কেন হয়েছে? যখন একটা দলের সাথে আপনি কথা বলে যখন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিলেন, তাই না? তখন কিন্তু প্রশাসন একদিকে হেলে গেছে। তো সেই হেলে যাওয়া অবস্থায় আমরা যদি নির্বাচনে যাই, তাহলে তো নির্বাচনটা একতরফা হবে। আমরা চাচ্ছি নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে নির্বাচন হোক, ইলেকশন হোক, সিলেকশন না হোক। জনগণ যাতে তার সরকারকে বেছে নিতে পারে, সেটা হোক, অতীতের মতো তামাশা না হোক, সত্যিকার অর্থেই একটা ইলেকশন হোক, এটা আমরা চাই। ক্ষমতায় যাই যায়, জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে, কিন্তু সেটা যাতে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে। এই জন্য আমাদের মৌলিক জায়গাটা হলো অতীতে নির্বাচন পদ্ধতি গলত ছিল, জনগণ সঠিক জায়গায় ভোট দিতে পারে নাই, ভালো মানুষগুলোকে বেছে নিতে পারে নাই, ভালো আদর্শকে বেছে নিতে পারে নাই। কারণ হলো পেশি শক্তি এবং কালো টাকার কাছে জনগণ জিম্মি ছিল। বিগত দিনে তো অনেক নির্বাচন, 12টা জাতীয় নির্বাচন হয়েছে।
তাই না? সব নির্বাচনে যে খারাপ হয়েছে এমন না, দু একটা নির্বাচন একটু ভালো হয়েছে, কিন্তু ভালো নির্বাচন হলেও ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার আমরা পাই নাই, আমরা ভালো পার্লামেন্ট পাই নাই। গাজী ভাই শেষ দুটো আন্দোলন জনগণের পক্ষে, আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না। এবং আমি এটা বলি, আমাদের আন্দোলনটা বিএনপিকে রক্ষার আন্দোলন, কারণ আমরা চাই না বিএনপি আওয়ামী লীগ হয়ে যাক, বিএনপি আওয়ামী লীগের মতো এমন ধ্বংসের পথে যাক, এটাও আমরা চাই না। এই জন্য বিএনপিকেও বুঝতে হবে, এরা যদি মনে করে যে আমাদের আন্দোলন বিএনপির বিরুদ্ধে, এরা ভুল করবে, এরা ভুল করবে। আমরা চাই বিএনপি সংশোধন হোক এবং সঠিক বিষয়টা উপলব্ধি করুক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং বাংলাদেশের রাজনীতির স্বার্থে তারা তাদের রাজনৈতিক অবস্থান নেক। কারণ এখানে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক রাজনীতি করতে হবে, সঠিক ধারায় রাজনীতি করতে হবে, জনকল্যাণের রাজনীতি করতে হবে। যেন তেনভাবে একটা নির্বাচন করে যদি আমি ক্ষমতায় যাই, তাহলে আওয়ামী লীগ দোষ করলো কি? তারা তো এরকম নির্বাচন দিয়েছে, অনেক নির্বাচন দিয়েছে, তাই না? এই জন্য আমাদের এই আন্দোলনটা হলো সকলের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সকল রাজনৈতিক দলের স্বার্থে, দেশের স্বার্থে, এটা কারো বিরুদ্ধে না। পিআর নিম্নকক্ষে পিআর আপনাদের আন্দোলন, আপনাদের দাবি অনেকগুলোর সঙ্গে, যেমন বিশেষ দলগুলো এদেরকে নিয়েও আলোচনা হচ্ছে। আচ্ছা, তাহলে অতীতে তাহলে তো সেটা আপনাদেরও লস হবে যদি ধরেন আপনারা ক্ষমতায় যান। তাহলে এই পিআর আমি একটা কথা বলি, পিআর হলো আনস্টেবল হবে কেন হবে? বিএনপির নেতারাই তো বলছে যে তারা 90% ভোট পাবে নির্বাচনে গেলে, তাহলে আনস্টেবল হবে কেন? তারা তো বলছে 90% না হোক, তাহলে 60% ভোটও যদি তারা পায়, আনস্টেবল তো হবে না। আচ্ছা, তাহলে অতীতে তো পিআর পদ্ধতিতে নির্বাচন ছিল না, তাহলে স্টেবল ছিল? কোনো সংসদ কি স্টেবল ছিল? 2008 সালে, 2001 সালের কথাই বলি, 2001 সালে কি স্টেবল ছিল সংসদ? মানে একটা পক্ষই তো অধিকাংশ হয়েছে। আর 2008 সালে কি হলো? সেই নির্বাচনও তো অনেকে বলে যে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে, কিন্তু কি হইল? 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেভাবে এককভাবে পার্লামেন্টে 200-র উপরে আসন নিয়ে গিয়ে তারা সংবিধান নিজের মতো করে সংশোধন করলো, কেন হলো? পিআর পদ্ধতি নির্বাচন ছিল? তাহলে পিআর পদ্ধতি নির্বাচন না হলে যে স্টেবল হবে সংসদ, কার্যকর হবে, এটা একজন বিশ্লেষককে বলতে বলেন। পিআর পদ্ধতি নির্বাচন না হলেই বরং পার্লামেন্ট আনস্টেবল হবে। আপনার কি এই দাবির ব্যাপারে খুবই সিরিয়াস? না, সিরিয়াস কেন? আমরা দেখছি অতীতে এই পদ্ধতি নির্বাচন হয়েছে, মানে বর্তমান পদ্ধতির যে নির্বাচনটা আসন ভিত্তিক, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অতীতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে নাই, দেশে সুস্থ ধারা রাজনীতি চলে নাই, ভালো পার্লামেন্ট হয় নাই, মানুষ ভালো লোককে ভোট দিতে পারে নাই। এই জন্য বলছি যে এটা এই পদ্ধতিতেই গলত, এবং এটা তো নতুন কোনো পদ্ধতি না, এটা গোটা দুনিয়ার প্রায় 100-র মতো রাষ্ট্রে পিআর কোনো না কোনোভাবে আছে, এবং এটা এখন সর্বোত্তম নির্বাচন পদ্ধতি, সর্বোত্তম গণতান্ত্রিক পদ্ধতি। শতভাগ ভোটারের মূল্যায়ন সেখানে হয়। এবং এই যে দেখেন, গতকালকেও বিএনপির আমির খসরু মাহমুদ বলছে যে এখন সময় এসেছে জনগণের মালিকানা প্রতিষ্ঠার, তাই না? মানে জনগণের মালিকানায় যাতে সরকার হয়, তো জনগণের শতভাগ মালিকানার জন্যই তো আমরা পিআর চাচ্ছি। কারণ যদি আপনি পিআর পদ্ধতি ছাড়া যান, তাহলে সরকার গঠন করবে কত পার্সেন্ট ভোট নিয়ে বলেন? 35%, 40%। আর পিআর হলে সেখানে পার্লামেন্টটা হবে শতভাগ ভোটারের ভোট নিয়ে পার্লামেন্ট হবে, তাহলে সত্যিকারের জনগণের ক্ষমতা তো পিআরে হবে। তো সেটা আপনারা মানছেন না কেন? জি আতর ভাই, লাস্ট যেটা, যে অনেকে মনে করছে যে আপনারা হয়তো বড় কিছু অর্জনের জন্য পিআরটা নিয়ে আলোচনা করছেন, এবং মূলত মানে এটা হলো একটা দাবিকে সামনে রেখে একটা চাপ তৈরির একটা প্রক্রিয়া, সেটা স্পষ্ট করবেন? না, আমাদের যে 5টা দাবি, এর মধ্যে কি শুধু পিআর? এর মধ্যে দেখেন আরও যে কয়েকটা দাবি আছে, যেমন জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই না? এখানে এটা তো সবাই চায়, সকল রাজনৈতিক দলের প্রত্যাশা, এটা শুধু আমরা না বা ইসলামপন্থীরা না। তারপরে আমরা গণহত্যার দৃশ্যমান বিচার চাই, এটা কি চান? এইগুলো যদি মেনে নেয় তখন আপনারা তো পিআরে ছাড় দিতে পারেন নিম্নকক্ষে। না, ছাড় দেওয়া না দেওয়া সেটা তো পরিস্থিতি নির্ভর করবে। আমরা তো এখানে নতুন করে কোনো আন্দোলন করে দেশ অস্থিতিশীল করবো, এটা আমরা চাই না। কেন আমরা আন্দোলন করব?
এই 5ই আগস্টের পরে তো আমরা আন্দোলন চাই না, আমরা সমঝোতা সমন্বয়ের মধ্য দিয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা দেশ পুনর্গঠন করব। কিন্তু আমরা দেখছি যে এই পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক পক্ষ। তো সে বাধাটা হবে কেন? দলীয় স্বার্থে? সেখানে কি দেশের কোনো কল্যাণে তারা সে চিন্তাটা করছে? দলীয় স্বার্থ বা ব্যক্তি স্বার্থ? আমরা তো সেটা চাই না। লাস্ট প্রশ্ন আতার ভাই, সেটা হলো যে ইসলামী দলগুলোর 5 আগস্টের গণঅভ্যুত্থানেও ডানপন্থী যারা মানুষ আছে, জনতা আছে, তারা বড় ভূমিকা রাখছে। আমরা যাত্রাবাড়ি দেখছি, সেখানে তারা প্রতিরোধ করছে মাদ্রাসার ছাত্ররা। এবং আমরা এক ধরনের পর্যবেক্ষক, আমাদের কাছে মনে হচ্ছে যে ডানপন্থী রাজনীতির এক ধরনের একটা জোয়ার আমরা দেখছি। কিন্তু এখন যেমন আমরা দেখলাম এনসিপি কিন্তু আপনাদের এই ধরনের আন্দোলনে থাকলো না, হেফাজত ইসলাম সহ আরো কিছু যারা এই যে মানে আপনারা কি আপনার এই জোট কিংবা এই রাজনীতিটার ব্যাপারে সিরিয়াস? মানে সামনে একটা ইসলামী দলগুলো একসাথে থাকবে, এই ব্যাপারে কি ইসলামী দলগুলো সিরিয়াস, নাকি এটা আবার ওই তাসের ঘরের মতো ভেঙে যাবে বাগের বাড়ি? না, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? আমি- আমাদের ডেভেলপমেন্ট দেখছেন না আপনারা? মানে প্রথম থেকে যে আলোচনাটা চলছে ইসলামী শক্তির ঐক্যের ব্যাপারে, এটাকে আমরা পেছনের দিকে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি? এখন তো আমরা কর্মসূচি নিয়েও মাঠে আসছি। এবং এনসিপির ব্যাপারে আপনি যেটা বললেন, প্রত্যেকটা দাবির সাথে কিন্তু এনসিপির একমত আছে তারা। কিন্তু ওরা কর্মসূচিতে না। হ্যাঁ, কর্মসূচিতে নাই, সেটা তাদের একটা হয়তো নিজেদের মধ্যে বোঝাপড়ার আরও বাকি আছে, হয়তো তারা কর্মসূচিতে আসতেও পারে, তাই না? তা এখন আমরা কিন্তু এই দাবিতে মোটামুটি আমরা সবাই একমত। আর হেফাজতের কথা বলছেন, হেফাজত কোনো রাজনৈতিক দল না। হেফাজতের মধ্যে যে কয়েকটা রাজনৈতিক দল আছে সক্রিয়, এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আছে, নেজাম ইসলাম আছে, খেলাফত আন্দোলন আছে, এরা সবাই তো কর্মসূচি ঘোষণা করেছে। অতএব এখানে তো আমাদের সাথে হেফাজতের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সবই তো এখানে আছে। অতএব এখানে ভিন্ন কেউ নাই এর বাইরে যারা আছে তারা আসলে জনগণের তেমন কোনো প্রতিনিধিত্ব এটা করে না। থাকবে মানে ইলেকশন পর্যন্ত, কারণ কি অনেক সমীকরণ থাকবে। থাকবে এটা ইলেকশন পর্যন্ত কে কার সাথে থাকে না থাকে, এটা এখনই চূড়ান্তভাবে বলা যাবে না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা যেটা দেখছি যে জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদেরকে সাড়া দিচ্ছে। এবং আপনারা যে এই যে একটা ডানপন্থী রাজনীতি, এখানে তো অনেক মানুষ আছে যারা ডানপন্থী না, মধ্যপন্থী। কাজেই কি করবে মানে জনগণের কাছে আপনারা? আচ্ছা, আমি একটা কথা বলি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, এই যে কথাগুলো বলা হচ্ছে, ইসলামী সংগঠন কিন্তু মধ্যপন্থী, কারণ এটা কোরআনের কথা, তাই না? আল্লাহ বলছেন আমরা মধ্যপন্থী, তাই না? উম্মাতা ওয়াসাতা, আমরা মধ্যপন্থী উম্মত। অতএব কেউ আমাদেরকে ডানে বামে ফালাইলেই তো আমরা পড়ে গেলাম, বিষয়টা এমন না। আমরা হইলাম সত্যিকারের মধ্যপন্থী, ঠিক আছে? এখানে ডান বাম সেই মেরুকরণে আমাদের ফালানো, যারা ফালাচ্ছে তারা অজ্ঞতার কারণে। কারণ আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন আমরা কোন পন্থী, তাই না? পবিত্র কারামে পাকে কোরআনে আছে যে আমরা মধ্যপন্থী জাতি, অতএব আমরা মধ্যপন্থী। আমাদেরকে যদি কেউ, কিন্তু মানুষের অনেক মানে আলাপ আলোচনা শোনা যায় যে ডানপন্থীরা আসলে এটা হ্যাঁ, তবে আরেকটা বিষয় আছে, হিজাব পড়তে হবে সবার। না, আমরা জাতি হিসাবে আসলে আমরা মধ্যপন্থী, উম্মাতা ওয়াসাতা। এই যে মানুষের মনের যে প্রশ্ন বা যে প্রশ্নগুলো আসছে, মানুষ না হলেও তো কেউ কেউ তো আলোচনা করছে যে আসলে পরে একটা মানে রক্ষণশীল একটা সমাজের দিকে। না, কেন? এখানে ইসলাম তো সকলের জন্য নিরাপদ। ইসলামের সুমহান আদর্শের আলোকে যদি কোনো সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, এটা তো সকলের জন্য নিরাপদ হবে এবং সকলের জন্য সমৃদ্ধি সম্মান নিয়ে আসবে। এটা তো নতুন কোনো বিষয় না। এখন ইসলামকে যদি কেউ বিকৃত বা উপস্থাপন করে, এটা তো ঠিক না, তাই না? এখন ইসলাম কিন্তু মানে এই যে আপনি যেগুলো বলছেন যে হিজাব, কাউকে তো বাধ্য করা হবে না। হ্যাঁ, ইসলাম শালীনতার ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে, কিন্তু এর অর্থ তো এই না কে কোন পোশাক পরবে এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে, বিষয়টা তো এমন না। এখানে তো ব্যক্তি স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতার অর্থ এই না
যে কোনো ব্যক্তি অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবে, তাই না, অন্য কারো জন্য সমস্যার কারণ হবে, না, এটা না। বরং ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে বরং সমর্থন করে। কোনো ব্যক্তির নিজস্ব পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেখানে তো রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, একটা রাষ্ট্র ভালো কাজের প্রতি উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে, হ্যাঁ, এবং অন্যায় যারা করবে অন্যায় প্রতিরোধের জন্য কিছু ব্যবস্থা নেবে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির রুচি প্রতি রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না।